কিছু নাম এমন থাকে যেগুলোর উল্লেখ সাবধানে করা উচিত। কারণ বলা হয় যে যখন এগুলো নিয়ে জিজ্ঞেস করা হয় তখন তা সতর্ক হয়ে যায়। যদি আপনাকে ভয় লাগে তাহলে এই ঘটনাগুলো আপনার জন্য সত্যি ভয়ঙ্কর ঘটনা, যা বাস্তব মানুষদের সাথে বাস্তব সময়ে ঘটেছে। যদি ভয় লাগে তাহলে চেয়ারে বসে পড়ুন। আজকের ঘটনাটি একজন পাকিস্তান ট্রাক ড্রাইভারের। চলুন এবার ঘটনার দিকে যাই। আমি আমার নাম কোনো সঙ্গত কারণে প্রকাশ করতে চাই না। আমি পেশায় একজন ট্রাক চালক এবং খাইবার পাখতুনখোয়ার নরসিংহরার কাছাকাছি একটি ছোট্ট গ্রাম কাকা সাহেবে থাকি। এই ঘটনা গত রমজানের 27 তারিখ রাতের। আমরা করাচি থেকে কন্টেনার লোড করে উপরের দিকে রওনা হয়েছিলাম। মাল নরসিংহরা 70 বাজারের জন্য ছিল। বাইরে থেকে আসা মাল এবং ঈদ আসছিল, তাই সময় মতো পৌঁছানো জরুরি ছিল। আমরা যেমন ড্রাইভার 2-3 মাস পর পর বাড়ি যাই, তারপর কষ্ট করে 15 দিন পাই। তাতে স্ত্রী, সন্তান, বাবা মা, বোন, ভাই সবাইকে সময় দিতে হয়। আমরা 3টি গাড়িতে ছিলাম। সাধারণত প্রতিটি গাড়িতে 3 জন থাকে, কিন্তু আমার অবস্থা ঠিক ছিল না। আমি আমার গাড়িতে একাই ছিলাম। নরসিংহরার কাছাকাছি আমরা আইসিআই পুলের কাছে একটি জায়গায় গাড়ি দাঁড় করাই। সওয়ারি হোটেলের পাশে। অন্য ড্রাইভার বলল, চলো কিছু খাই। আমি ওখানেই বসেছিলাম, কিন্তু মনে একটাই চিন্তা, এই ফেরা শেষ হোক এবং আমি বাড়ি পৌঁছে যাই। ইফতারির জন্য আমরা সোরাবকোটের আশেপাশে রইলাম। রোজা খোলা হলো, কিছুক্ষণ গল্প করা হলো, তারপর সেহরির জন্য মাল নেওয়া হলো। সাধারণত সেহরিতে আমরা তন্দুরি, নান, দুধের ক্রিম, দই এই ধরনের সাধারণ জিনিস খাই। কিন্তু সেই রাতে হৃদয় বলল এটি শেষ ডিউটি এবং আমরা সেহরিতে ছাগলের মাংস নিয়েছিলাম। রাত গভীর হতে লাগছিল। হাইওয়েতে কন্টেনারের ঘন গর্জন, ট্রাকের ইঞ্জিনের ক্রমাগত শব্দ এবং মাঝে মাঝে এমন নিস্তব্ধতা লাগছিল। আমি একা ছিলাম, তাই বেশি কথা বলছিলাম। কখনো বাড়ি, কখনো ঈদ, কখনো টাকা, কখনো দায়িত্ব। তারপর সাক্কারের কাছে একটি সমস্যা হলো। আমার গাড়ির টায়ারের নাট একটু শিথিল হয়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে সহযোগীদের ফোন করলাম। আমরা গাড়িগুলো পাশে রাখলাম, মালের নিরাপত্তা নিশ্চিত করলাম এবং টায়ার ঠিক করলাম। 2টি গাড়ি আমার থেকে এগিয়েছিল। আমি তাদের পেছনে চলছিলাম। আমি আমার গাড়ি স্টার্ট করলাম এবং ঠিক সেই মুহূর্তে মনে হলো আমি একা নই। এটি কোনো শব্দ ছিল না, কোনো ছায়া ছিল না, শুধু একটি অনুভূতি ছিল। এমন মনে হচ্ছিল কেউ পেছনে দাঁড়িয়ে আছে বা দেখছে, কিন্তু যখন ঘুরে তাকাই কিছুই নেই। একবারে সেই অনুভূতি। আমি নিজেকে বোঝালাম ক্লান্ত, ঘুম, রোজা, মস্তিষ্ক খেলা করছে। কিন্তু তারপর এমন একটি ঘটনা ঘটল যা সত্যি আমার পায়ে কাঁপন ধরিয়ে দিয়েছিল। আমার কেবিনে হঠাৎ একটি গন্ধ ছড়িয়ে পড়ল। এমন গন্ধ যা আমি জীবনে কখনো পাইনি, না কোনো পারফিউমে, না কোনো স্থানে। এই গন্ধ মিষ্টি ছিল এবং ভারীও, যেন কোনো বন্ধ ঘরে অনেক পুরনো কিছু হঠাৎ খুলে গেছে। কিন্তু তার চেয়েও গভীর। আমি কাজটা একটু নেমে দিলাম। ভাবলাম হয়তো বাইরে থেকে আসছে, কিন্তু গন্ধ বাইরে থেকে আসেনি। এটা সম্পূর্ণভাবে আমার সঙ্গে ভেতর থেকে ছিল। আমি আমার চোখ রাস্তার দিকে আটকিয়ে রেখেছিলাম, কিন্তু ভেতর থেকে মনে হচ্ছিল যেন কেউ হৃদয়কে মুঠোয় ধরে নিয়েছে। কিছুক্ষণ পর মনে হলো যেন কেবিনের পেছন থেকে কেউ কিছু করেছে। আমি আয়নায় দেখলাম কিছুই নেই। তারপর মনে হলো যেন কেউ আমার সিটের পেছনে শ্বাস নিচ্ছে, এমন শ্বাস যার উষ্ণতা আমার কানের কাছে অনুভূত হচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখলাম কিছুই নেই। আমি নিজেকে ধমক দিলাম, পাগল হইও না, একা তো, তাহলে শুধু কল্পনা। আমি গাড়ি এগিয়ে দিলাম। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তখন আরেকটা ঘটনা ঘটল। মনে হলো যেন পাশের সিটে কেউ ওজন দিয়েছে।
হালকা চাপ, হালকা নড়াচড়া, যেন কেউ ধীরে ধীরে বসেছে। আমার চোখ নিজের মতো সেখানেই চলে গেল। আর আমি সেখানে এমন কিছু দেখেছি যা মানুষ ছিল না, অন্ধকারে। নাও সে মহিলা হচ্ছিল না পুরুষ, শুধু কালো আর্দ্রতা, যেন ধোঁয়া, যা আগুন থেকে উঠে আসে, কিন্তু ধোঁয়া নয়, অস্তিত্ব ছিল। এক মুহূর্তের জন্য সে সিটে উপস্থিত ছিল। আমার মুখ থেকে অজান্তে শব্দ বের হলো, কে? কেউ উত্তর দিল না। আমার গাড়ি হালকা অপ্রতিষ্ঠিত হয়ে গেল, কিন্তু আমি বেশি গতিতে ছিলাম না। আমি নিজেকে সামলালাম এবং গাড়ি পাশে দাঁড় করালাম। আমি ক্যাবিনেটের লাইট চালু করলাম। সেখানে কিছুই ছিল না। এটি সমস্যা ছিল। হাইওয়েতে প্রায়শই লাইট কম থাকে। আমরা কেবিনের লাইট বন্ধ রাখি যাতে সামনে থেকে আসা গাড়ির লাইট কাছে পড়ে চোখে সমস্যা না হয়। অন্ধকারে সবকিছু রূপ বদলে ফেলে। আমি ভাবলাম হয়তো আলো বা ক্লান্তি চোখে প্রতারিত করেছে, কিন্তু হৃদয় বিশ্বাস করছিল না। আমি সিদ্ধান্ত নিলাম। আমি লাইটের বাটনে হাত রাখলাম। নিজেকে বললাম, যদি আবার সেই বস্তু চোখে আসে, সাথে সাথে লাইট জ্বালাবো। কিছু মিনিট পর আমি ঢিলেমি চোখে আবার সিটের দিকে তাকালাম এবং আবার সেই কালো স্পষ্ট অস্তিত্ব। আমি সঙ্গে সঙ্গে লাইট জ্বালালাম, কিছুই নেই। আমার হাত কাঁপতে লাগলো। আমি জোরে জোরে চেঁচালাম, তুমি তুমি যেই হও, আমার সামনে আসো। আমি কেবিনের লাইট চালু রেখেছি। বাইরে ট্রাফিক, নিচের দিকে বেশি, উপরের দিকে কম। মাঝে মাঝে কোনো গাড়ি চলে যায়, মাঝে মাঝে রাস্তা দীর্ঘ এবং অন্ধকার। আমি বারবার ঢিলেমি চোখে সিট দেখতাম, কিছুই নেই। তবুও এক উপস্থিতি ছিল, যেন কেউ রাগের মধ্যে চুপচাপ বসে আছে এবং আপনি শুধু দেখতে পারছেন না। আমার মন রাস্তার দিকে ছিল, কিন্তু ভেতরের হৃদয় যেন ডুবে যাচ্ছিল। তারপর একটি মুহূর্ত এলো যা আমার শ্বাস আটকে দিল। আমি দেখলাম পাশের সিটে একটি কম বয়সী মেয়ে বসে আছে, সাদা চাদরে মোড়া, মাথা নিচু। মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না, কিন্তু হাত সবকিছু বলছিল। বয়স সম্ভবত 20 থেকে 24 বছরের হবে। আমি হতবাক হয়ে প্রশ্ন করলাম, তুমি কে? সে চুপচাপ রইল। আমি কঠোর স্বরে আবার বললাম, তুমি কে এবং আমার গাড়িতে কি করছো? সে মাথা তুলল এবং খুব হালকা কণ্ঠে বলল, আমি উইসরা। আমি বিস্ময় এবং ভয় মিলিত অনুভূতিতে আবার জিজ্ঞেস করলাম, উইসরা কে? উইসরা? সেই মেয়ে এখনো মাথা নিচু করে বসেছিল। তার মুখের অধিকাংশ অংশ সাদা চাদরের ছায়ায় লুকানো ছিল। কেবিনের হালকা আলোয় আমি শুধু তার ডান হাত দেখতে পাচ্ছিলাম। হাতটি অদ্ভুতভাবে পরিষ্কার, যেন দুধের মতো সাদা, কিন্তু সেই হাতের মধ্যে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছিল, যা দূর থেকেও অনুভূত হচ্ছিল। আমার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। আমি একটু কঠোর স্বরে বললাম, দেখো, এটা মজা করার সময় নয়। তুমি এখানে কিভাবে এসেছো? গাড়ি চলছে, দরজা বন্ধ। তুমি কোথায় থেকে এসেছো? চুপচাপ রইল। তারপর সে খুব ধীরে এবং নরম স্বরে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে ক্ষতি করব না। তার কণ্ঠে অদ্ভুত মিষ্টতা ছিল, কিন্তু সঙ্গে এমন একটি গুরুত্ব ছিল যা শরীরে হালকা কাঁপুনি ছড়িয়েছিল। আমি গভীর শ্বাস নিলাম এবং বললাম, তাহলে বলো, তুমি কে? সে প্রথমবার ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না, যেন হালকা ধোঁয়াটে পর্দা, কিন্তু চোখের চারপাশে অদ্ভুত এক আলো অনুভূত হচ্ছিল। তারপর সে সেই শব্দগুলো বলল যা আজও আমার মনের মধ্যে ঘুরছে। আমি জিনজাতি। এক মুহূর্তের জন্য আমার হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে নিজেকে বোঝালাম এটা সম্ভব নয়। কোনো মানুষ এমনভাবে চলন্ত গাড়িতে আসতে পারে না। আর যদি মানুষ না হয় তাহলে কে? আমি সাহস করে বললাম, যদি তুমি সত্যিই জিন হও, তাহলে আমার থেকে কি চাও? সে চুপচাপ কিছুক্ষণ আমাকে দেখল, তারপর বলল, আমি তোমাকে বিরক্ত করতে আসিনি, আমি তোমার নিরাপত্তা নিশ্চিত করতে এসেছি। তার স্বর একবারে শান্ত ছিল, যেন সে খুব সাধারণ কিছু বলছে। আমার ভিতরে ভয় এখনো ছিল, কিন্তু অদ্ভুতভাবে
তার সামনে বসে থাকা ভয় ধীরে ধীরে কমতে লাগলো। আমি কঠোরভাবে জিজ্ঞেস করলাম, তোমার কি চাই? সে উত্তর দিল না, শুধু তার দৃষ্টি ধীরে ধীরে আমার স্টিয়ারিংয়ের ওপর রাখা খাবারের ব্যাগের দিকে গেল, যা আমরা সেহরির জন্য কিনেছিলাম। আমি কয়েক সেকেন্ড তাকে দেখলাম, তারপর ধীরে ধীরে খাবারের ব্যাগ তুলে তার সামনে রাখলাম। বললাম, দেখো, যদি এটা চাও তাহলে খেয়ে নাও। সে কয়েক মুহূর্ত চুপচাপ রইল, তারপর ধীরে ধীরে ব্যাগ খুলল। আমি কসম খেয়ে বলছি, সে শুধু একটি মাঝারি আকারের মাংসের টুকরা নিল এবং বাকি খাবার আমার সামনে রাখলো। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, সে হালকা একবার হাসল। সে বলল, আমার বেশি কিছু দরকার নেই। এখন আমার ভেতরের ভয় এবং বিস্ময় একসাথে বৃদ্ধি পাচ্ছিল। আমি তাকে বললাম, দেখো, তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আমার এসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে প্রথমবার কিছুটা সিরিয়াস হয়ে আমার দিকে তাকালো এবং বলল, তোমার কাছে আসার জন্য আমার অনেক কিছু করতে হয়েছে। আমি এত সহজে যাব না। এটা শুনে আমার শরীরে এক শীতল তরঙ্গ ছড়িয়ে পড়ল এবং ঠিক সেই মুহূর্তে আমার গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। স্টিয়ারিং শক্ত হয়ে গেল। গাড়ি যেন তার শক্তি হারিয়েছে। আমি সঙ্গে সঙ্গে কোনোভাবে নিয়ন্ত্রণ নিয়েছিলাম এবং গাড়ি পাশে দাঁড় করালাম। আমার হৃদয় তীব্রভাবে ধড়ফড় করতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে তার দিকে দেখলাম, সিট খালি। সে সেখানে নেই। কেবিনে আবার সেই নীরবতা এবং অদ্ভুত সেই গন্ধ। আমি সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। গাড়ি একবারে স্টার্ট হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, তারপর গিয়ার দিলাম এবং আবার যাত্রা শুরু করলাম। আমি এই কথা কারো কাছে বলিনি। আগে দুটি গাড়ি প্রায় ৬৭০০ কিলোমিটারে যাচ্ছিল। আমি মনে করলাম হয়তো এটা সব কল্পনা হয়েছে, অথবা ক্লান্তি বা ঘুমের প্রভাব, কিন্তু এটা সম্ভব নয়। কিছুক্ষণ পরে আমরা সেহরি করলাম, নামাজ পড়লাম এবং গাড়িগুলো পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিলাম। আমিও আমার গাড়িতে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমে যা দেখলাম তা থেকেও অদ্ভুত ছিল। আমি স্বপ্নে দেখলাম আমি একটি নির্জন জঙ্গলে দাঁড়িয়ে আছি, চারপাশে গাছ এবং অদ্ভুত অন্ধকার। আমার গাড়ি সেখানে খারাপভাবে দাঁড়ানো এবং চারপাশে অনেক বড় কালো কুকুর ঘুরছে। ক্রমাগত তারা ভুগছিল। তাদের চোখ লাল বর্ণের হয়ে জ্বলজ্বল করছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা আমার কাছে আসার সাহসী পাচ্ছে না। তারা শুধু আমার চারপাশে ঘুরছে, যেন কোনো কিছু ভয়ে। ঠিক তখন আমার কানের কাছে কেউ হালকা কণ্ঠে বলল, উঠো, তোমাকে বাড়ি যেতে হবে। আমি হড়বড় করে জেগে উঠলাম। আমার হৃদয় স্পন্দন খুব দ্রুত ছিল। আমি মোবাইল দেখলাম। প্রায় সকাল 10টা বাজছিল। আমি ড্রাইভারদের জাগালাম এবং আবার যাত্রা শুরু করলাম। কিন্তু একটি জিনিস এখনো আমার সঙ্গে ছিল, সেই অদ্ভুত গন্ধ যা পুরো দিন আমার গাড়িতে অনুভূত হচ্ছিল। কখনো হঠাৎ ছড়িয়ে পড়ে, কখনো অদৃশ্য হয়ে যায়, কিন্তু প্রতিবার আমি অনুভব করতাম আমি গাড়িতে একা নই। সেই দিনের পর আমার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। সেই গন্ধ যা প্রথমবার আমার গাড়িতে ছড়িয়েছিল এখন বারবার অনুভূত হচ্ছিল। কখনো হঠাৎ পুরো কেবিন গন্ধে ভরে যেত এবং কিছু মুহূর্ত পরে সব স্বাভাবিক হয়ে যেত। আমি অনেকবার ভাবলাম হয়তো এটা কল্পনা, কিন্তু হৃদয়ের কোনো এক কোণে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম কিছু আমার সঙ্গে আছে। আমরা পুরো দিন যাত্রা চালিয়ে গেলাম। সন্ধ্যার দিকে সূর্য অস্ত যাচ্ছে। আকাশ ধীরে ধীরে কালো হচ্ছে। হাইওয়েতে ট্রাকের দীর্ঘ সারি, ধুলো এবং ডিজেলের গন্ধ, সবের মধ্যে আমার গাড়িতে এসে অদ্ভুত গন্ধ। মাগরিবের ঠিক পরেই আমি প্রথমবার তাকে আবার দেখলাম। আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার দৃষ্টি সোজা রাস্তার দিকে, কিন্তু হঠাৎ মনে হলো যেন কেউ আমার ডান পাশে বসে আছে। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরালাম। সেই মেয়ে সাদা চাদরে মোড়া বসেছিল। সে চুপচাপ বসেছিল, যেন সব সময় থেকেই সেখানে রয়েছে। আমার হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, তুমি আবার চলে এসেছো। সে কিছুই বলল না। কয়েক মুহূর্ত পর যেন ভিতরের উপস্থিতি ধীরে ধীরে শেষ হয়ে গেল। ঠিক তেমনি
সেও অদৃশ্য হয়ে গেল। আমি গভীর শ্বাস নিলাম এবং আবার রাস্তার দিকে মনোযোগ দিলাম। কিন্তু এখন ধারাবাহিকতা শুরু হয়ে গেছে। কখনো আমি গাড়ির ভিতরে দেখি, কখনো যখন আমি সাইড মিররে তাকাই, কয়েক সেকেন্ডের জন্য সে রাস্তার ধারে দাঁড়ানো দেখায় এবং আবার তাকানো মাত্র সেখানে থাকে না। দীর্ঘ যাত্রায় একা থাকলে এমন হতেই পারে। সম্ভবত আমি অনেকবার নিজেকে বোঝালাম সবকিছু কল্পনা, শুধুই কল্পনা। কিন্তু হৃদয় বারবার বলছে এটা কল্পনা নয়। রাত আরো গভীর হয়ে গেছে। আমরা পাঞ্জাব সীমান্তের কাছে পৌঁছাচ্ছিলাম। সেখানে সাধারণত ড্রাইভাররা কিছু সময় গাড়ি থামায়, কেউ চা খায়, কেউ বাড়ির জন্য মিষ্টি কিনে নেয়। আমরাও গাড়ি পাশে দাঁড় করালাম। আমি নেমে গেলাম। হাওয়ায় হালকা শীতলতা, দোকানগুলোতে হলুদ আলো, কয়েকজন ড্রাইভার চা হাতে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম বাড়ির জন্য মিষ্টি কিনে নেই। আমি দোকানের সামনে দাঁড়িয়ে বাক্সগুলো দেখছিলাম। হঠাৎ আমার কানের পেছনে কারো উষ্ণ শ্বাস অনুভূত হলো। আমি সঙ্গে সঙ্গে হকচকিয়ে উঠলাম এবং ঠিক সেই মুহূর্তে খুব হালকা এক কণ্ঠ শুনলাম, আমার জন্যও না। স্বর এত হালকা যেন কেউ আমার কানের খুব কাছে কণ্ঠস্বর বলেছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম, কেউ ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই স্বরের প্রভাব এমন যে আমি নিজেকে রোধ করতে পারলাম না। যদিও আমার পরিস্থিতি ঠিক ছিল না, টাকা গণনা করেছি, তবুও আমি একটি অতিরিক্ত বাক্স কিনে নিলাম। আমার চাচাতো ভাই যে সামনের গাড়ি চালাচ্ছিল আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ভাই আপনি সব সময় 2টি বাক্স নেন, আজ 3টি কেন? আমি কয়েক মুহূর্ত চুপচাপ রইলাম। তারপর সিদ্ধান্ত নিলাম, কেবল মন চাইছিল। আমি মিষ্টির বাক্সগুলো নিয়ে আমার গাড়ির দিকে ফিরে এলাম। আমি দরজা খুললাম, কেবিনে বসে গাড়ি স্টার্ট করলাম। তখন আমার দৃষ্টি ডান পাশে গেল। সে সেখানে বসেছিল, কিন্তু এইবার সে আগের মতো ছিল না। প্রথমবার তার মুখ দেখা যাচ্ছিল। আমি হয়তো জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এমন সৌন্দর্য আমি কখনো দেখিনি। তার মুখ পুরোপুরি পরিষ্কার, চোখ গভীর এবং মুখের চারপাশে অদ্ভুত এক আলো অনুভূত হচ্ছিল। আমি কয়েক মুহূর্ত তাকিয়ে রইলাম। আমার হৃদয়ে যে ভয় ছিল তা যেন কোথায় হারিয়ে গেল। আমি ধীরে ধীরে মিষ্টির বাক্সটি তার সামনে রাখলাম, বললাম, এটা তোমার জন্য। সে হাসলো, তার হাসিতে অদ্ভুত শান্তি। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, আমি এজন্যই তোমাকে ছাড়তে চাইনি। আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, কেন? সে ধীরে ধীরে বলল, কারণ তোমার পরিস্থিতি যেভাবেই হোক তুমি অন্যদের খেয়াল রাখো। আমি চুপচাপ হয়ে গেলাম। তারপর সে যে কথা বলল তা আমাকে ভেতর থেকে সরিয়ে দিল। সে আমার জীবনের এমন কিছু কথা বলা শুরু করলো যা আমি কখনো কাউকে বলিনি। সে বলল, আমার মা, সৎ মা, সে আমার এবং আমার সৎ বোন, বোনের সাথে পার্থক্য করে। কিন্তু আমি সব সময় চেষ্টা করি যাতে সে আমার সঙ্গে রেগে না যায়, কারণ সে তবুও আমার মা। আমি হতবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এসব কিভাবে জানলে? সে হাসলো, আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। তারপর আমাদের কথোপকথন শুরু হলো এবং অদ্ভুত ব্যাপার হলো, আমি এখন তাকে একদম ভয় পাইনি। যেন সে আমার জন্য কোনো অপরিচিত নয়। কেবল সে একটি বাক্য বলল যা পরে আমার পুরো জীবন বদলে দিবে। সে ধীরে বলল, যখনই তুমি বিষণ্ণ হও আমি তোমার কাছে থাকব, শুধু আমাকে অনুভব করলেই হবে। আমি তোমার সামনে চলে আসব। সেই রাতের পরে আমার জীবনে একটি অদ্ভুত পরিবর্তন শুরু হলো। প্রথমে আমি এই কথাটিকে সিরিয়াসভাবে নিলাম না। ভাবলাম হয়তো কয়েকদিনের কল্পনা, হয়তো যাত্রার ক্লান্তি বা মনের খেলা। কিন্তু তারপর সেই ঘটনা শুরু হলো যা সাধারণ মানুষের বোঝার বাইরে। এক সকালে আমি ঘুম থেকে উঠলাম। আমি যখনই বালিশের নিচে হাত দিলাম কিছু কঠিন জিনিস অনুভব করলাম। আমি তা বের করলাম, সেটা টাকা ছিল। আমি কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইলাম। আমি সঙ্গে সঙ্গে আমার কাপড়, পকেট, ব্যাগ সব পরীক্ষা করলাম, কিন্তু এই টাকা আমার ছিল না। আমি নিজেকে বললাম হয়তো কেউ মজা করেছে বা ভুলবশত রাখে। আমি সেই টাকা রেখে দিলাম। কিন্তু পরের সপ্তাহে একই ঘটনা ঘটল। এবার বালিশের নিচে 1 লাখ টাকা।
এখন আমার মনে একটাই চিন্তা উঠল, এটা কি হুইসরা? আমি প্রথমবার ধীরে ধীরে বললাম, যদি তুমি হও, কিন্তু তুমি কেন করছো এসব? ফিরে সেই গন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু সে নিজেই দৃশ্যমান হলো না। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কখনো আমার মানি ব্যাগে হঠাৎ টাকা থাকতো, কখনো ছোট্ট স্বর্ণের জিনিস পেতাম, এবং ধীরে ধীরে আমার জীবন সত্যি বদলে যেতে শুরু করলো। হয়তো শোনার সময় কেউ এটি কল্পনা কাহিনী মনে করবে, কিন্তু এটা সত্যি ঘটেছে, এবং এজন্যই আমি এই সত্যের কসম খেলাম। আমি কখনো ভাবিনি যে আমার পরিস্থিতি এমনভাবে বদলে যাবে। 1 বছরের মধ্যে আমি আমার পুরো পরিবারকে হজ করালাম, আমার 4 বোন, আমার ভাই, আমার বাবা মা। এটি সেই জিনিস যা আমি কখনো স্বপ্নেও দেখিনি। তারপর আল্লাহর করুণায় আমার কাছে 2টি ট্রলি এসে পৌঁছালো। আমি আমার বাড়ি কিনে নিলাম, বাড়ি ব্যবহারের জন্য একটি গাড়িও নিলাম। আমার জীবন, যা আগে শুধুই সংগ্রাম ছিল, এখন শান্তিতে পরিণত হলো। আর সেই সময়ে হুইসরা মাঝে মাঝে চোখে পড়ত, কখনো গাড়িতে, কখনো কোনো নির্জন জায়গায়, কয়েক মুহূর্তের জন্য। কিন্তু তার উপস্থিতি এখন আমাকে ভয় দেখায় না, বরং অদ্ভুত ব্যাপার হলো, তার কাছাকাছি থাকলে আমি শান্তি অনুভব করি। সময় কেটে গেল। তারপর আমার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এলো। আমার বিয়ে হলো। শুরুতে কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু প্রায় 2 মাস পর পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করলো। আমার স্ত্রীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে লাগলো। সে প্রায়শই চুপচাপ থাকতো, এবং তার চোখে অদ্ভুত এক ভয় দেখা দিত। এক রাতে সে আমাকে বলল, আমি তোমাকে একটি কথা বলবো, কিন্তু তুমি ভয় পাবে না? আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে ধীরে বলল, বারবার একই স্বপ্ন দেখতে পাই আমি। আমি চুপচাপ তা দেখছি। সে বলল, স্বপ্নে একটি মেয়ে আসে, সে আমার হাত থেকে একটি আপেল নেয় এবং তারপর তার 2 টুকরো করে। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? সে বলে, এটা আমাদের 2 জনের, তুমি অন্য কোথাও আপেল দেখো, আমি এটি তোমাকে দেব না। এটি শুনে আমার হৃদয়ে অদ্ভুত অনুভূতি জন্ম নিল, কারণ আমার মনের সাথে সাথে হুইসরার কথা এলো। কিন্তু আমি আমার স্ত্রীকে কিছু বলিনি। কিন্তু স্বপ্নের ধারা শেষ হলো না। 2 মাস ধরে সে একই স্বপ্ন দেখেছে। কখনো কখনো হঠাৎ ভয় পেয়ে জেগে ওঠে এবং বলে, আমার মনে হয় কেউ আমাকে দেখছে। 1 সপ্তাহ আগে একটি ঘটনা ঘটল। আমি কোনো কাজের জন্য বাইরে গিয়েছিলাম, ফেরার সময় দেরি হয়ে গেল। যখন আমি সকাল 7টায় বাড়ি পৌঁছালাম, আমার স্ত্রী বিছানায় ঘুমাচ্ছিল। আমি তার কাছে গিয়ে শুয়ে পড়লাম, এবং কয়েক মুহূর্ত পরই সেই পুরনো গন্ধ অনুভব করলাম। ওই গন্ধ যা হুইসরা আসার সময় অনুভূত হতো। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম হুইসরা এখানে আছে। হয়তো মাত্র 2 মিনিট কেটে গেছে যে হঠাৎ আমার স্ত্রী চিৎকার করলো। সে আতঙ্কিত হয়ে বসে গেল, তার শ্বাস দ্রুত হচ্ছিল, চোখে ভয়। সে আমাকে দেখল এবং সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলো। আমি তাকে ধরে বললাম, কি হয়েছে? সে কাঁদতে কাঁদতে বলল, ওই মেয়েটি, সে এখানে ছিল। আমার হৃদয়ে দ্রুত ধরফর করতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কে মেয়ে? কোন মেয়ে? সে বলল, যেই মেয়েটি আমার স্বপ্নে আসে। তারপর সে যা বলল তা শুনে আমার শরীরে শীতল কম্পন ছড়িয়ে পড়ল। সে বলল, আমি তোমার সাথে বসেছিলাম, হঠাৎ সে এসে তোমার হাত ধরল এবং তোমাকে তার সাথে টানতে শুরু করলো। সে কাঁদতে কাঁদতে বলছিল, আমি সঙ্গে সঙ্গে তোমাকে ধরে ফেললাম। এখন 1 হাত তার হাতে আর 1 হাত আমার হাতে। সে বলল, আমরা 2 জন তোমাকে আমাদের দিকে টানছিলাম। তারপর সে বলল, হঠাৎ সে তোমাকে শক্তভাবে টানলো এবং আমি মাটিতে পড়ে গেলাম। আমি শ্বাস ধরে শুনছিলাম। সে বলল, যখন আমি তার হাত ধরলাম, সে আমার দিকে ঘুরলো এবং তারপর তার মুখ হঠাৎ ভয়ঙ্কর হয়ে গেল, এমন মুখ যা আমি আগে কখনো দেখিনি। সে চিৎকার করে বলল, এটা আমার, এ থেকে দূরে থাক। তারপর সে আমাকে ঠেললো। আমি পড়ে গেলাম এবং সে আমার বুকের উপর বসলো। সে আমার ঘাড় চেপে ধরলো এবং বলল, এটা আমার। সেই মুহূর্তে আমি ভয় পেয়ে চিৎকার করলাম এবং চোখ খুলল। আমার স্ত্রী আমার সঙ্গে জড়িয়ে কাঁদতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি এবং 4 কুল পরে তার উপর দম দিয়েছি। কিছুক্ষণ পর তার অবস্থা উন্নতি হলো, কিন্তু এখন আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম হুইসরা এখনো আমার সঙ্গে আছে।
এবং সে আমার স্ত্রীকে গ্রহণ করছে না। আমার স্ত্রীর স্বপ্ন শুনে আমি ভেতর থেকে উদ্বিগ্ন হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম সব কিছু কেন ঘটছে, কিন্তু আমি আমার স্ত্রীকে সত্য বলতে সাহস পাচ্ছিলাম না। সে নীরবে আমাকে দেখছিল। আমি বললাম, তুমি আমার কাছের মানুষদের কষ্ট দেবে না। কিছু মুহূর্ত নীরবতা ছিল, তারপর সে ধীরে ধীরে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কাউকে ক্ষতি করব না। এরপর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এখন সে শুধু আমাকে নয়, আমার স্ত্রীর কাছেও দেখা দিতে শুরু করলো। শুরুতে আমার স্ত্রী ভয় পেত, কিন্তু ধীরে ধীরে সে এটিকে অভ্যস্ত হয়ে উঠল। এবং তারপর বাড়িতে এমন কিছু ঘটনা ঘটতে লাগলো যা আজও আমার বোঝার বাইরে। আমার স্ত্রী রাতে রান্নাঘরে থালা বাসন রেখে ঘুমাতো। সকালে যখন সে নামাজের জন্য উঠত, সব থালা পাত্র বাসন পরিষ্কার ধোয়া থাকতো। মনে হতো যেন কেউ ঝাড়ু দিয়ে দিয়েছে। রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার হতো। শুরুতে আমরা ভাবতাম সম্ভবত বাড়ির কেউ করেছে, কিন্তু তা ছিল না, কারণ সেই সময় বাড়িতে কেউ থাকতো না। এই রহস্য কেবল আমি এবং আমার স্ত্রী জানি। আজ পর্যন্ত আমরা কাউকে কিছু বলিনি। এবং অদ্ভুত বিষয়, আমার স্ত্রীও তার থেকে ভয় পেত না। সে বলে, যদি সে আমাদের ক্ষতি না করে তাহলে তাকে থাকতে দাও। আজ আমরা দুজনেই আমাদের জীবন কাটাচ্ছি। কিন্তু সত্য হলো, কখনো কখনো রাতে যখন বাড়ি সম্পূর্ণ নীরব হয়, তখনও আমি সেই পুরনো গন্ধ অনুভব করি এবং তৎক্ষণাৎ বুঝতে পারি যে ওইসরা এখনো আমাদের আশেপাশে আছে। তো লিসেনার্স, এই ছিল আজকের একটি ট্রাক ড্রাইভারের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো। এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। এতে করে যখনই নতুন ঘটনা আপলোড করা হবে নোটিফিকেশনের মাধ্যমে ঘটনার আপডেট পেয়ে যাবেন। চলুন এবার পরের ঘটনায় যাই। এই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে হায়দার ভাইয়ের কাছ থেকে। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। এটি একটি সম্পূর্ণ পাহাড়ি এলাকা। আমার তরনাওয়ায় একটি কাপড়ের দোকান ছিল এবং প্রায়শই আমি আমার গ্রাম থেকে তরনাওয়া আসতাম। দোকান কখনো কখনো রাতে দেরিতে বন্ধ করতে হয়, তাই অনেকবার আমি রাতে দেরিতে বাড়ি ফিরতাম, কিন্তু কখনো কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেনি। আমাদের গ্রামের কাছেই একটি গ্রাম আছে, নাম কোহালা। সেখানে আমাদের কিছু আত্মীয় বাস করতেন। হঠাৎ সেখানে কারো মৃত্যু ঘটে। আমাকে দোকান বন্ধ করে সেই মৃতদেহে অংশগ্রহণ করতে যেতে হয়। পাহাড়ি পথ পেরিয়ে রাতের অন্ধকারে অনেক সময় পৌঁছালাম। যখন পৌঁছালাম, গ্রামের আরো অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন, যারা মৃতদেহ দেখার জন্য অংশ নিয়েছিলেন। আমার মতো সব কাজ শেষ হওয়ার পর সবাই গ্রামের দিকে ফিরে গেল। তখন সেখানে প্রায় 8 থেকে 10টি দোকান খোলা ছিল। আমাকে আমার বাইকের কিছু কাজ করাতে হচ্ছিল, তাই সেখানে অপেক্ষা করলাম। রাত প্রায় 9টা বাজে। পাহাড়ি গ্রামে রাত 9টা মানে প্রায় মধ্যরাত্রির মতো দৃশ্য। যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ প্রবল বর্ষণ শুরু হলো। এত ধারে পাহাড়ি পথ দিয়ে চলা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ালো, তাই অপেক্ষা করতে থাকলাম। বর্ষণ থেমে গেলে আমি যাওয়ার জন্য রেডি হলাম, কারণ আমাকে অবশ্যই বাড়ি পৌঁছাতে হবে। আগামীকাল আবার দোকান খুলতে হবে। বর্ষণের জন্য অপেক্ষা করলে অনেক দেরি হতো। আল্লাহর নাম নিয়ে আমি রওনা হলাম। পথ কাঁচা ভাঙাচোরা। যেদিক দিয়ে আসছিলাম তখন বর্ষণ ছিল না, তাই আমি সাবধানে চলছিলাম। কিন্তু এখন প্রবল বর্ষণ। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। এত ধোঁয়া এবং কুয়াশা ছেয়ে গিয়েছিল। উপর থেকে পথের গর্তগুলো ভয়ঙ্কর। এক জায়গায় এসেছে যা খুবই অদ্ভুত। এই জায়গার অনেক ঘটনা আছে। বলা হয় এটি এক সম্পূর্ণ হন্টেড বা অভিশপ্ত স্থান। পাহাড়ি ক্রম অনুযায়ী জিনেরা এখানে বাস করে। নির্জন পাহাড়ি এলাকা এবং ঢালু ভাদিগুলোতে এই ধরনের স্থানগুলোতে তারা থাকে। রাতের এই সময়ে সেখানে একা থাকা অদ্ভুত ভয়ঙ্কর মনে হলো। এক অদ্ভুত শঙ্কা আমাকে গ্রাস করলো।
এই সমস্ত ভয় ভাবতে ভাবতে ঠিক সেই জায়গায় যখন আমি পৌঁছালাম, আমার বাইক হঠাৎ বন্ধ হয়ে গেল। বর্ষণও প্রবল। আমি ভাবলাম এখন কোথায় যাব। ভয়ে কাঁপতে কাঁপতে ভাবলাম এটা কি সত্যি ঘটে। বাইকও হঠাৎ বন্ধ হয়ে গেছে, কিন্তু সেখানে দাঁড়ানো নিরাপদ বলে মনে হলো না। বাইকটি হাতে নিয়ে আমি এগোতে লাগলাম। চারপাশে দূর দূরান্তে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আসছে। আমি সামান্য এগিয়ে সাহস করে পেছনে ফিরে তাকালাম। তখন আমি সত্যি একটি অদ্ভুত মানুষকে দেখলাম। দূর থেকে সে আমার দিকে আসছিল। কাছে এলে সে বলল, তুমি এখানে কি করছো? আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলাম, ভয়কে আড়াল করতে চেষ্টা করে। বাইকটি খারাপ হয়ে গেছে, হাতে নিয়ে এগোচ্ছি। আপনি এখানে কি করছেন? হঠাৎ সেই মানুষের স্বর এবং ভঙ্গি বদলে গেল, খুব অদ্ভুত এবং রাগে ভরা আওয়াজে সে আমাকে কিছু বলল। আমার খুব রাগ হলো। এতক্ষণ পর্যন্ত সে হঠাৎ করে কেন এমন কথা বলছে? কিন্তু আমি মনে মনে ঠিক করলাম কোনো উত্তর দেওয়া বা ঝগড়ার চেষ্টা করা অর্থহীন। ভালো হবে যদি ধৈর্য ধরে সঠিক সময় এখান থেকে চলে যাই। মানুষের ধৈর্য ধরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তার কোনো উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখি সে একই জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকাই, দেখি অন্য এক স্থানে উপস্থিত। একবারই হঠাৎ তবু সেখানে। আর সামান্য এগোলে দেখি সেই ব্যক্তি এক কুকুরকে উঁচু করে মাটিতে ফেলে দিচ্ছে জোরে জোরে, যেন রাগ প্রকাশ করছে। তখন আমার অবস্থার অবনতি হলো। আমি বুঝতে পারলাম এটি মানুষ নয়, এটি কোনো জিন। নিশ্চিতভাবে এটি কোনো জিন। যেহেতু একসঙ্গে তাকে বিভিন্ন জায়গায় দেখলাম, হঠাৎ এত দ্রুত অন্য জায়গায় উপস্থিত হওয়া কিভাবে সম্ভব? যেভাবে কুকুরকে মাটিতে ফেলছিল তাও বুঝতে পারছিলাম। যখন আমি গ্রামের সীমায় পৌঁছালাম, কিন্তু এখনো আমার বাড়ি অনেক দূরে ছিল, প্রায় 5 কিলোমিটার। তাই আমি আমার কাজিনের কাছে চলে গেলাম। বাড়ি যাওয়ার ঝুঁকি নিতে পারিনি। সেখানে পৌঁছালে কাজিনদের সঙ্গে দেখা হলো। তারা আমাকে সতর্ক করলো, তোমার উচিত ছিল না এই বর্ষাকালীন রাতে, শীতের ভয়ঙ্কর রাতে এত দূর দূরান্ত রাস্তা দিয়ে যাত্রা করা। রাতের পর সেই কাজিনের বাড়িতে যখন ঘুমাতে গেলাম, সামনে যে চারপাই ছিল সেখানে হঠাৎ মনে হলো কোনো শিশু বসে আছে। আসলে সেখানে ছিল এক মানবের মতো ছায়া, একটি শিশুর মতো। আমি চমকে উঠলাম। আমি তাকাই, সে চারপাইয়ে বসে আছে। মোবাইলের টর্চ দিয়ে আলোকিত করলাম, কেউ নেই। টর্চ সরালে আবারও সেখানে বসে আছে। ভয়ে আমি দিশেহারা হয়ে গেলাম। কাজিনদের সাহায্যে আমরা অবস্থান পরিবর্তন করলাম। সম্ভবত সে আমার পেছন থেকে এসে এই পর্যন্ত অনুসরণ করেছে, কিন্তু সবকিছু আল্লাহর হাতে। তাই এমন অন্ধকারও পথে যাওয়ার আগে অপেক্ষা করা এবং সকালে যাত্রা করা অনেক নিরাপদ। এমন রাস্তায় শুধু জিন নয়, বরং ভয়ঙ্কর জন্তু এবং খারাপ মানুষ থেকেও সতর্ক থাকা জরুরি। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।